5 আগস্ট যে অভ্যুত্থান, নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনো পর্যন্ত জানি না। 5 আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত গো ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না। মানে জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? ডক্টর ইউনূস সরকার মহা গেড়াকলে পড়ে গেছে। এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এবার সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার চ্যালেঞ্জের পর রীতিমতো বিপদে পড়ে গিয়েছে ডক্টর ইউনূস। এই ভিডিওতে দেখতে পারবেন কি চ্যালেঞ্জ দিয়েছেন, এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5 আগস্ট কি ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য। দর্শক, এ সকল ঘটনা এখন ফাঁস হয়েছে, এমনকি সকল নিষেধাজ্ঞা উঠে যেতে পারে আওয়ামী লীগের উপর থেকে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সুখবর পেয়েছে আওয়ামী লীগ। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, এমনকি ধরেন হাসনাত আব্দুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে, তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায়, কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যে এই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো খানা খন্দ, নদী নালা, ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই। তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে, এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে, এয়ার স্পেসে ঢুকবে, সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে। এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান, যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে, সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে। শুধু কি তাই,
5ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন, তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন। এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশের আগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন, শেখ রেহানা জানেন, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন, ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে। কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য, তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে, তারা কেন রাজনীতি করছে? 24 আগস্ট যে অভ্যুত্থান, নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনো পর্যন্ত জানি না। 5 আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত গো ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল, অথবা এই আন্দোলনের পেছনে ক্রিয়ানকের ভূমিকা কারা পালন করছিল, প্লট কারা নির্মাণ করেছিল, কত টাকা ব্যয় হয়েছিল, এমন অনেক প্রশ্ন নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা আগামী কয়েক বছর নানান ধরনের গবেষণা করবেন, আমি নিশ্চিত। এবং এইসব প্রশ্নের বেশ খানিকটা উত্তর আমাদের সামনে তুলে এনেছেন সম্প্রতি ভারতে প্রকাশিত একটি বইয়ের 3 লেখক, যে বইটির শিরোনাম ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন। এই বইতে অন্তত 4 আগস্ট এবং 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হচ্ছিল, শেখ হাসিনার সঙ্গে কারা বৈঠক করছিলেন একের পর এক, ভারত কী ধরনের বার্তা পাঠাচ্ছিল এবং 3 বাহিনীর প্রধানেরা তাদের কি ভূমিকা ছিল। এই বইয়ের 3 লেখক বলছেন 2 আগস্টের কথা, যে 2 আগস্ট 2024 ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোটা আন্দোলন হাতের নাগালের বাইরে চলে গেছে বাংলাদেশ সরকারের, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত আছে। এবং তার পরদিনই 3 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় চলে আসেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে থাকেন বিভিন্ন সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে। সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান, একই সঙ্গে এনএসআইয়ের প্রধানকে বিষয়টি তারা অবগত করেছিলেন। এবং 5 আগস্ট কী হচ্ছিল, 5 আগস্ট সকালবেলায় ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, এসবি প্রধান, পুলিশ, সেনা এবং প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন এক এক করে। তারা খুব দ্রুত শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিতে বলেন। 5 আগস্ট দুপুরেই নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান সেখানে হাজির হন। তারা সরান ঢুকে পড়েন যেখানে ডিজিএফআই প্রধান কিংবা পুলিশ, সেনা, প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছিলেন। সেই বৈঠকে তারা ঢুকে পড়েন এবং 3 বাহিনীর প্রধান ঢুকেই শেখ হাসিনাকে বলতে থাকেন যে এক্ষুনি আপনাকে গণভবন ছাড়তে হবে। সেনাপ্রধান জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথাই তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ছাড়তে চাপ দিতে থাকেন, জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই চারদিক থেকে বিক্ষোভকারীরা গণভবনের দিকে ছুটে আসছে এমন খবর পৌঁছাতে থাকে। এবং বইয়ের লেখকরা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।